আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই তোমরা ভালো আছো। মীর আব্দুল করিম কলেজ আয়োজিত অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আজকে আমি মোহাম্মদ ফরিদে ইয়াসমিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। অধ্যায় 4, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, এই অধ্যায় থেকে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, মেইনলি কাম্য জনসংখ্যা তত্ত্বের উপর আলোচনা করব। আমরা গত ক্লাসে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব পড়িয়েছি। আজকে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব ব্যাখ্যা, চিত্রের সাহায্যে ব্যাখ্যা, সমালোচনা এবং দুটা তত্ত্বের মধ্যে তুলনামূলক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব সম্বন্ধে জানি। কাম্য জনসংখ্যা তত্ত্ব মূলত আধুনিক অর্থনীতিবিদগণ প্রচার করেন। তারা আধুনিক অর্থনীতিবিদগণ হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে একটি নতুন তত্ত্ব প্রচার করেন। কারণ ম্যালথাসের তত্ত্বের আমরা দেখেছি সমালোচনা এবং এর অনেক ত্রুটি রয়েছে। তারই প্রেক্ষাপটে পরবর্তীতে এই আধুনিক অর্থনীতিবিদগণ এই তত্ত্বটি প্রচার করেন। সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত তত্ত্বটি। এই তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে যে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে যে জনসংখ্যা বর্তমান থাকলে লোকের মাথাপিছু আয় সর্বাধিক হয় তাকে কাম্য জনসংখ্যা বলা হয়। অর্থাৎ এই তত্ত্বের মূল বক্তব্য সেটা হচ্ছে যে একটা দেশে যে পরিমাণ জনসংখ্যা থাকলে সেই দেশের মাথাপিছু আয় সর্বাধিক হবে, তাহলে সেই পরিমাণ জনসংখ্যাকে বলা হবে কাম্য জনসংখ্যা তত্ত্ব বা কাম্য জনসংখ্যা বলা হবে। এখানে বলা হচ্ছে যে দুই ধরনের জনসংখ্যার কথা বলা হচ্ছে, যে নিম্ন জনসংখ্যা এবং অধিক জনসংখ্যা। অর্থাৎ কোনো দেশের নিম্ন জনসংখ্যা, প্রথমে আমরা দেখি যে কোনো দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যা থেকে যদি কম হয় তাহলে তাকে বলা হবে নিম্ন জনসংখ্যার দেশ। অর্থাৎ একটা দেশের প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা থেকে কম হয় তাহলে তাকে বলা হবে কি নিম্ন জনসংখ্যার দেশ। অপরদিকে অধিক জনসংখ্যা হচ্ছে যে প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা থেকে বেশি হয় তাহলে তাকে বলা হবে অধিক জনসংখ্যার দেশ। এইভাবে এই তত্ত্বে দুই ধরনের জনসংখ্যার কথা বলা হচ্ছে, অধিক জনসংখ্যা এবং নিম্ন জনসংখ্যা বা কম জনসংখ্যার দেশ। এখানে এই তত্ত্বে আরো যেটা বলা হচ্ছে যে একটা নিম্ন জনসংখ্যা বা অধিক জনসংখ্যা যে ধরনেরই দেশ হোক না কেন, এই উভয় ক্ষেত্রেই সেই দেশের মাথাপিছু আয় হচ্ছে কম হবে। অর্থাৎ একমাত্র কাম্য জনসংখ্যা যে দেশে থাকবে, একটা দেশের প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যার সমান হয় তাহলে সেই দেশের মাথাপিছু আয় সর্বাধিক হবে। সেটাই বলা হচ্ছে এই তত্ত্বে যে পরিমাণ জনসংখ্যা থাকলে একটা দেশের মাথাপিছু আয় সর্বাধিক হয় তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। এই ক্ষেত্রে এই তত্ত্বটা অর্থনীতিবিদ ডাল্টন, তার একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে এই তত্ত্বটা ব্যাখ্যা করেছেন। তোমরা খেয়াল করো ডাল্টনের সূত্র, এটা কুইজেও আসে যে ডাল্টনের সূত্র কোনটি বা কি। এখানে ডাল্টনের সূত্রটা খেয়াল করো, এখানে যেটা আছে যে এম সমান সমান এ মাইনাস ও ভাগ ও, এটা হচ্ছে ও। তাহলে সূত্রটা কি? ডাল্টনের সূত্রটি হচ্ছে এম সমান সমান এ মাইনাস ও ভাগ ও।
তাহলে এখন আমরা দেখি যে এগুলো কি এগুলো কি বোঝাতে চেয়েছে। এম সমান এখানে যেটা বলা হচ্ছে যে এম সমান হচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ। এম দ্বারা অসামঞ্জস্যের পরিমাণ প্রকাশ পাবে। আর ও হচ্ছে কাম্য জনসংখ্যা অর্থাৎ অপটিমাম পপুলেশন, কাম্য জনসংখ্যা। আর এতে হচ্ছে প্রকৃত জনসংখ্যা বা অ্যাকচুয়াল জনসংখ্যা, যে সেই দেশে কি একটা দেশে কি পরিমাণ জনসংখ্যা আছে সেটাকে বলা হবে প্রকৃত জনসংখ্যা। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, ডাল্টনের সূত্র হচ্ছে এম সমান সমান এম মাইনাস ও ভাগ ও। এই সূত্রটা এখানে যেভাবে প্রকাশ করা হচ্ছে যে এম দ্বারা কি, ও দ্বারা কি এবং এ দ্বারা কি বোঝাচ্ছে। এম হচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ প্রকাশ করবে, ও সমান হচ্ছে কাম্য জনসংখ্যা, আর এ সমান হচ্ছে প্রকৃত জনসংখ্যা। এখন ডাল্টন এখানে যেটা বলতে চেয়েছেন, যদি এম এর মান যদি ধনাত্মক হয়, খেয়াল করো এম এর মান যদি ধনাত্মক হয় বা পজিটিভ হয়, তাহলে তাকে বলা হবে অধিক জনসংখ্যার দেশ। এম এর মান যদি ধনাত্মক হয় তাহলে সেটি হবে অধিক জনসংখ্যার দেশ। এরপরে এম এর মান যদি ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ হয় তাহলে সেটি হবে কম জনসংখ্যার দেশ। আর এম যদি শূন্য হয় অর্থাৎ এম এর মান যদি শূন্য বা 0 হয় তাহলে তাকে বলা হবে কাম্য জনসংখ্যার দেশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে এম এর যে বিভিন্ন মানের প্রেক্ষিতে এই বিভিন্ন ধরনের এখানে জনসংখ্যার যে হিসাবটা করা হয়েছে সেটা এখানে প্রকাশ পাচ্ছে। আবার দেখো যে এম যদি ধনাত্মক বা পজিটিভ হয় তাহলে সেটি হবে অধিক জনসংখ্যার দেশ। এম যদি নেগেটিভ ঋণাত্মক বা নেগেটিভ হয় তাহলে সেটি হবে কম জনসংখ্যার দেশ। আর এম এর মান যদি শূন্য হয় তাহলে তাকে বলা হবে কাম্য জনসংখ্যার দেশ। এভাবে অর্থনীতি ডাল্টন তার সূত্রের সাহায্যে এই তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। আসার পর আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যাটি দেখি, কাম্য জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করি। এখানে দেখো একটা চিত্র দেয়া আছে। চিত্রের ও এক্স বা ভূমি অক্ষে জনসংখ্যা ধরা হয়েছে বা জনসংখ্যা নির্দেশ করা হয়েছে, আর ও ওয়াই বা লম্ব অক্ষে মাথাপিছু আয়ের পরিমাণ নির্দেশ করা হয়েছে। এখানে চিত্রে দেখো যে পি কিউ একটি রেখা আছে। পি কিউ রেখাটা হচ্ছে পি কিউ রেখা দ্বারা মাথাপিছু আয় প্রকাশ পাবে বা মাথাপিছু আয় রেখা এটা বলা হচ্ছে পি কিউ রেখাটা। এখন দেখো যে একটা দেশের জনসংখ্যা যদি ও এম এর কম হয়, বা এখানে খেয়াল করো যে ও বিন্দু থেকে জনসংখ্যা যতই এম এর দিকে যাবে মাথাপিছু আয় কিন্তু ততই বাড়তে থাকবে। দেখো এখানে হলে মাথাপিছু আয়ের পরিমাণ, তারপরে যদি আমরা আরো একটু এদিকে ডান দিকে সরে যাই তাহলে মাথাপিছু আয় দেখো আরো বেড়ে যাচ্ছে, এত পরিমাণ হবে। এরপরে ওকে আরো যদি এম এর দিকে যায় কাছাকাছি তাহলে মাথাপিছু আয় কিন্তু আরো বেড়ে যাবে। তাহলে এইভাবে ও থেকে যত আমরা এম এর দিকে জনসংখ্যা যত হবে মাথাপিছু আয় কিন্তু তত বাড়তে থাকবে। এভাবে জনসংখ্যা যখন ও এম হবে তখন মাথাপিছু আয় কত, এখানে দেখো এম এন পরিমাণ। জনসংখ্যা যখন ও এম পরিমাণ তখন মাথাপিছু আয় হচ্ছে এম এন পরিমাণ। এবং চিত্র থেকে খেয়াল করো যে এই এম এন পরিমাণ মাথাপিছু আয় এটা কিন্তু সর্বাধিক, কারণ ও এম এর পরে জনসংখ্যা বাড়তে থাকলে মাথাপিছু আয় কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তাহলে ও এম জনসংখ্যা যখন তখন মাথাপিছু আয় হচ্ছে এম এন পরিমাণ। এখন যদি এম এর পরে জনসংখ্যা হয় অর্থাৎ ও এম এর পরে যদি জনসংখ্যা আরো বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে মাথাপিছু আয় কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। আমরা এম এর পরে জনসংখ্যা আরো যত ডান দিকে যাবে তত বা বেশি হবে ততই কিন্তু মাথাপিছু আয় আস্তে আস্তে কমে যাবে। তাহলে এখানে কাম্য জনসংখ্যা হচ্ছে কি পরিমাণ, ও এম পরিমাণ। ও এম পরিমাণ জনসংখ্যাকে বলা হবে কাম্য জনসংখ্যা, কারণ এখানেই মাথাপিছু আয় সর্বাধিক এবং সেটা কত, এম এন পরিমাণ। এখন বলা হচ্ছে যে একটা দেশের জনসংখ্যা যদি ও এম এর চাইতে কম থাকে, খেয়াল করো চিত্রের দিকে যে একটা দেশের জনসংখ্যা যদি ও এম এর চাইতে কম থাকে
তাহলে তখন সেটি হবে কি কম জনসংখ্যার দেশ। এখানে মাথাপিছু আয়ও কিন্তু এখানে কম হবে। আবার একটা দেশের জনসংখ্যা যদি OM এর চাইতে বেশি হয় তাহলেও সেই ক্ষেত্রে মাথাপিছু আয় কম হবে, কিন্তু তখন সেটাকে বলা হবে অধিক জনসংখ্যার দেশ। তাহলে মনে রাখবা OM পরিমাণ জনসংখ্যা হচ্ছে কাম্য জনসংখ্যা। OM এর চাইতে যদি কম জনসংখ্যা হয় সেটা হবে কম জনসংখ্যা বা নিম্ন জনসংখ্যা, আর OM এর চাইতে যদি বেশি হয় তাহলে সেটা হবে অধিক জনসংখ্যা। তো এখানে এই তত্ত্বে যেটা বলা হচ্ছে যে কাম্য জনসংখ্যা বা OM এর চাইতে কম হলে যে জনসংখ্যা সেক্ষেত্রে মাথাপিছু আয় কম হবে, আবার OM এর চাইতে জনসংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে মাথাপিছু আয় কম হবে। এখানে কাম্য জনসংখ্যার চাইতে একটা দেশের প্রকৃত জনসংখ্যা যদি কম বা বেশি হয় উভয় ক্ষেত্রে মাথাপিছু আয় কিন্তু কম হবে। এখানে যেটা বলা হচ্ছে যে জনসংখ্যা যদি OM এর চাইতে কম হয়, কম জনসংখ্যা হয় একটা দেশে, প্রকৃত জনসংখ্যা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাথাপিছু আয় কম হয়। তার কারণ যেটা বলা হচ্ছে যে এখানে হচ্ছে জনসংখ্যার অভাবে এখানে প্রাকৃতিক সম্পদের পূর্ণ সদ্ব্যবহার করা সম্ভব হয় না বা পূর্ণ ব্যবহার হয় না। এই কারণে মাথাপিছু আয় কমে যায়। আবার যদি OM এর চাইতে বেশি জনসংখ্যা হয়, অধিক জনসংখ্যা, সেখানে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক জনসংখ্যা বেকার হয়ে পড়ে, আংশিক বা পূর্ণভাবে বেকার হয়ে পড়ে, যার কারণে এখানে মাথাপিছু আয়টাও কম হয়। তো এইভাবে এই তত্ত্বে এভাবে বলা হয়েছে যে চিত্র অনুযায়ী OM পরিমাণ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হচ্ছে, কারণ এইখানে এই পরিমাণ জনসংখ্যাতে মাথাপিছু আয় সর্বাধিক MN পরিমাণ চিত্র অনুযায়ী। এইভাবে এটাকে হচ্ছে কাম্য জনসংখ্যা বলা হচ্ছে, এবং এই তত্ত্বে কাম্য জনসংখ্যা তত্ত্বে এভাবে জনসংখ্যা কম বেশি বর্ণনা করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা চিত্রের সাহায্যে এই তত্ত্বটি বুঝতে পেরেছো যে কাম্য জনসংখ্যার পরিমাণ কোন ক্ষেত্রে হবে, যে পরিমাণ জনসংখ্যা থাকলে একটা দেশের মাথাপিছু আয় সর্বাধিক হবে সেই পরিমাণ জনসংখ্যাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। এখন আসো এই জনসংখ্যার অর্থাৎ কাম্য জনসংখ্যা তত্ত্বের কিছু ত্রুটি রয়েছে বা এই তত্ত্বের সমালোচনাগুলো আমরা দেখি। এখানে প্রথমে আমরা যেটা আলোচনা করব যে বলা হচ্ছে যে স্থিতিশীল ধারণার উপর এই তত্ত্বটি প্রতিষ্ঠিত, যেটা একটা স্থির ধারণা। এখানে অর্থনীতি অন্যান্য অবস্থা স্থির রেখে জনসংখ্যার সাথে মাথাপিছু আয়ের সম্পর্ক এখানে দেখানো হচ্ছে। এখানে অর্থনীতির গতিশীলতা এখানে ধরা হয়নি, সেজন্য এটি একটি স্থির ধারণার উপর প্রতিষ্ঠিত, যেটা বাস্তবে সাথে এটা বাস্তব এখানে বিশ্লেষণ করা হয়নি, অর্থাৎ গতিশীল অর্থনীতি এখানে বিবেচনায় আনা হয়নি। তারপরে বলা হচ্ছে যে মৌলিক তত্ত্বের অভাব রয়েছে এই কাম্য জনসংখ্যা তত্ত্বের ক্ষেত্রে, কারণ এখানে জনসংখ্যার জন্য আলাদা কোনো এখানে তত্ত্ব দেয়া হয়নি। জনসংখ্যা বৃদ্ধির কারণ বা এর প্রভাব কেমন হবে সেটা কিন্তু এখানে, অর্থাৎ জনসংখ্যার ক্ষেত্রে আলাদা কোনো এখানে তত্ত্ব দেয়া হয়নি জনসংখ্যা বিষয়ে। এখানে শুধু পরিমাণগত ধারণা। এখানে হচ্ছে কাম্য জনসংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র সম্পদের সাথে জনসংখ্যার একটা হিসাব করা হয়েছে, সম্পর্ক দেখানো হয়েছে। এরপরে বলা হচ্ছে যে কাম্য জনসংখ্যা নির্ধারণ খুবই কঠিন। আসলে একটা দেশে কি পরিমাণ জনসংখ্যা থাকলে সেই দেশের মাথাপিছু আয় সর্বাধিক হবে সেটা পরিমাপ করা কিন্তু খুবই কঠিন, কারণ গতিশীল অর্থনীতিতে সব কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। এই জন্য কি পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বাধিক হবে এটা পরিমাপ করা কিন্তু খুবই কঠিন। তারপরে বলা হচ্ছে যে মাথাপিছু আয়ের সঠিক পরিমাপ অসম্ভব, যে একটা দেশে যে মাথাপিছু আয় হিসাব করব সেখানেও কিন্তু অ্যাকুরেট পরিমাপ আসে না, কারণ এখানে মাথাপিছু আয় পরিমাপ করার ক্ষেত্রে যে তথ্যগুলো থাকে সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু নির্ভুলভাবে দেয়া হয় না, এখানে অনেক মানে সঠিক তথ্যের অভাব থাকে, এজন্য সঠিক মাথাপিছু আয়টা পরিমাপ করা সম্ভব হয় না। তারপর বলা হচ্ছে বাস্তব অবস্থা বিশ্লেষণে
সমর্থন নয় এই তত্ত্বটি। অর্থাৎ যারা সমালোচনা করেছেন তারা বলছেন যে কাম্য জনসংখ্যা তত্ত্বটা বাস্তব অবস্থা বিশ্লেষণে সমর্থন নয়, কারণ এখানে বাস্তবতার সাথে আম, এই তত্ত্বের কোনো সেভাবে জনসংখ্যার ব্যাখ্যা দেওয়া হয়নি যে জনসংখ্যার উম, একটা দেশের বৃদ্ধি কিভাবে হবে বা রাজনৈতিক এর সাথে রিলেটেড রাজনৈতিক সামাজিকের প্রভাবটা কেমন হবে এগুলোর ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হয়নি। তারপরে ব্যবহারিক গুরুত্ব কম। এই তত্ত্বটি কাম্য জনসংখ্যা তত্ত্বটির ব্যবহারিক গুরুত্ব খুবই কম, কারণ এই তত্ত্বে যেভাবে পরিমাপ করা হয়েছে সেক্ষেত্রে জনসংখ্যার যে বিষয়ে বলা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ব্যবহারিক মূল্য খুবই কম রয়েছে, যেটা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তো এইভাবে কাম্য জনসংখ্যা তত্ত্বের কিছু সমালোচনা এখানে করা হয়েছে। তবু আমরা বলবো যে এই তত্ত্বের কিছু ত্রুটি বা সমালোচনা থাকলেও যে আমরা বলবো যে এটা বিশেষ করে ম্যালথাসের হতাশা জনক যে তত্ত্ব ছিল সেখান থেকে কিছুটা আশাবাদী এই তত্ত্ব বা কিছুটা বিজ্ঞান নির্ভর এই তত্ত্ব বলা যায়। তাহলে বন্ধুরা, যে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্বটি এখানে বিশ্লেষণ করলাম এবং এর সমালোচনাগুলো দেখলাম। আশা করি তোমরা এই তত্ত্বটাও বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এখন যে জনসংখ্যার উপরে যে দুটা তত্ত্ব আমরা গত ক্লাসে এবং আজকে মিলে আলোচনা করলাম, যে একটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই দুটো তত্ত্বের মধ্যকার তুলনামূলক কিছু আলোচনা আমরা এখন করি। তো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং সাথে কাম্য জনসংখ্যা তত্ত্বের তুলনামূলক আলোচনা থেকে বোঝা যাবে যে এই দুটো তত্ত্বের মধ্যে কোনটি উন্নত বা কোনটি বেশি বাস্তবসম্মত। আমরা প্রথমে কিছু দুটো তত্ত্বের আলোচনা করি। যেমন প্রথমে আমরা যেটা দেখবো যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এখানে জনসংখ্যার সাথে কেবলমাত্র খাদ্য উৎপাদন বৃদ্ধির সম্পর্কটা এখানে দেখানো হয়েছে বা তুলনা করা হয়েছে এবং এর প্রেক্ষাপটে তত্ত্বটা উপস্থাপিত হয়েছে। আর কাম্য জনসংখ্যা তত্ত্বে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জনসংখ্যার সাথে সামগ্রিক সম্পদের এখানে কিন্তু তুলনা করা হয়েছে। তাহলে ম্যালথাসের তত্ত্বে শুধুমাত্র খাদ্যের সাথে জনসংখ্যার সম্পর্ক দেখানো হচ্ছে, আর কাম্য জনসংখ্যা তত্ত্বে এখানে হচ্ছে জনসংখ্যার সাথে সামগ্রিক সম্পদের এখানে তুলনা করা হয়েছে। তারপরে আমরা আরেকভাবে বলতে পারি যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কি গতিশীল বলা যায়, কারণ একটা দেশের নির্দিষ্ট মেয়াদে কি হারে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি দেশের অর্থনীতির উপর কি প্রভাব ফেলে সেটা কিন্তু এই তত্ত্বে বলা হয়েছে বা আলোচনা করা হয়েছে। কিন্তু কাম্য জনসংখ্যা তত্ত্বে এটা এখানে কিন্তু এইভাবে এটাকে গতিশীল বলা যাবে না, কারণ এটা একটা নিশ্চল এবং স্থির রাজনৈতিক জগতে এটা প্রযোজ্য, কারণ গতিশীল অর্থনীতিতে এর অস্তিত্ব খুবই কম। তারপরে আরো খেয়াল করো যে ম্যালথাসের জনসংখ্যা পরিমাণগত দিকটির উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যার পরিমাণ, যেমন এখানে বলা হয়েছিল যে ম্যালথাসের ক্ষেত্রে বলা হয়েছিল যে 25 বছর পর পর একটা দেশের জনসংখ্যা দ্বিগুণ হবে। এইভাবে জনসংখ্যার পরিমাণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর অপরদিকে কাম্য জনসংখ্যা তত্ত্বে এখানে পরিমাণ এবং গুণগত উভয় দিকের উপরই উভয় দিক এখানে বিবেচনা করা হয়েছে, অর্থাৎ গুণগত দিকটা এখানে বিবেচনা করা হয়েছে। তারপর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা এবং এর প্রভাব বা এর ফলাফলটা কি হতে পারে সেটা আলোচনা করা হয়েছে। কিন্তু তোমার কাম্য জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যার সাথে অর্থনৈতিক কার্যক্রমের কোনো সম্পর্ক কিন্তু এখানে বিশ্লেষণ করা হয়নি। অর্থনৈতিক জনসংখ্যার মানে অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক এখানে বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু এর প্রভাবটা জনসংখ্যার প্রভাবে কি সমস্যা, জনসংখ্যার
বৃদ্ধির প্রভাবে এখানে কি সমস্যা হতে পারে বা কি প্রভাব পড়তে পারে এ ধরনের কোনো ব্যাখ্যা কিন্তু এখানে হয়নি। এরপরে দেখো যে ম্যালথাসের তত্ত্বে আমরা দেখেছি যে এখানে বলা হচ্ছে যে দুর্ভিক্ষ, মহামারী, তোমার খাদ্যাভাব দেখা দিলে বোঝা যাবে যে সেই দেশে জনাধিক্য দেখা দিয়েছে। কিন্তু কাম্য জনসংখ্যা তত্ত্বে অনুসারীরা তারা মনে করেন যে দুর্ভিক্ষ, মহামারী, খাদ্যাভাব এগুলো না থাকলেও অন্যান্য বিভিন্ন কারণে একটা দেশে জনসংখ্যা বেশি হতে পারে বা জনাধিক্য দেখা দিতে পারে। এরপরে দেখো যে ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে যে অতিরিক্ত জনসংখ্যায় সমস্যা। কারণ আমরা ম্যালথাসের তত্ত্বটা যখন আলোচনা করেছি, ম্যালথাস কিন্তু এখানে অতিরিক্ত জনসংখ্যাকেই সমস্যা বলেছেন। যে এখানে আমরা যে চক্রটা দেখেছিলাম যে জনসংখ্যা অধিক হলেই তার ফলে দুর্ভিক্ষ, মহামারী এগুলো হতে পারে এবং একটা দেশের জন্য সেটা সমস্যার সৃষ্টি করে। কিন্তু এখানে কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে যে অতিরিক্ত জনসংখ্যা এবং নিম্ন জনসংখ্যা দুটাই একটা দেশের জন্য সমস্যা। কারণ কম জনসংখ্যা হলেও সেখানে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না, মাথাপিছু আয় কমে যাবে। আবার বেশি জনসংখ্যা হলেও সেখানে হচ্ছে মাথাপিছু আয় কমে যাবে, বেকার থাকবে, এভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে ম্যালথাসে শুধুমাত্র অতিরিক্ত জনসংখ্যায় সমস্যার কথা বলা হচ্ছে, অপরদিকে কাম্য জনসংখ্যা তত্ত্বে অধিক জনসংখ্যা, কম জনসংখ্যা দুটোই সমস্যার কথা এখানে বলা হচ্ছে, যে দুটোই সমস্যা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর আমরা দেখেছি যে ম্যালথাস তার জনসংখ্যা তত্ত্বের নৈরাশ্যবাদের কথা বেশি শুনিয়েছেন, যে হতাশা, নৈরাশ্য এভাবে প্রকাশ করেছেন। কিন্তু কাম্য জনসংখ্যা তত্ত্বে যে অর্থনীতিবিদ তারা মনে করেন যে দেশে মোট সম্পদের যদি সদ্ব্যবহার হয় তাহলে জাতীয় উন্নতি সম্ভব হবে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধিতে ভীত হওয়ার কোনো কারণ নেই, যে জনসংখ্যা বেশি হলে একটা দেশের সমস্যা হবে তা না, অর্থাৎ সেটাকে যদি কাজে লাগিয়ে অর্থনীতির উন্নতি করা সম্ভব, এভাবে এখানে বলা হয়েছে। তারপরে কাম্য জনসংখ্যা তত্ত্ব ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অপেক্ষা অধিকতর বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। তো এভাবে আমরা দুটা তত্ত্বই আমরা বিশ্লেষণ করে দেখলাম এবং তুলনামূলক যে আলোচনা দেখলাম, যে এখানে যে কাম্য জনসংখ্যা তত্ত্বে কিছু সমালোচনা আছে, কিন্তু তাও এটা বলা হচ্ছে যে মানুষের মনে একটা আশার সঞ্চার করেছে। অপরদিকে ম্যালথাসের যে তত্ত্ব সেখানে দেখা যাচ্ছে যে সেখানে হতাশা এবং নৈরাশ্যবাদই বেশি প্রকাশিত হয়েছে। সেই হিসাবে তুলনা করলে দেখা যায় যে কাম্য জনসংখ্যা তত্ত্বে যেটা বলা হচ্ছে যে মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হচ্ছে, জনসংখ্যা ক্রমবর্ধমান দেখলেই শঙ্কিত হওয়া বা ভয় পাওয়ার কিছু নয় বা উচিত নয়। কারণ ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে যদি মাথাপিছু আয়ও বৃদ্ধি করা যায় তাহলে সেই জনসংখ্যা বৃদ্ধিকে কাম্য বলেই গ্রহণ করা যায়। আর অপরদিকে সেজন্য সে বলা হচ্ছে অর্থাৎ যে কাম্য জনসংখ্যা তত্ত্বে যে ম্যালথাসীয় নৈরাশ্যবাদের পরিবর্তে নতুন আশার সঞ্চার করেছে। এইসব দিক বিবেচনা করে বা এভাবে তুলনামূলক আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে দুটো তত্ত্বের মধ্যে যে কাম্য জনসংখ্যা তত্ত্বটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অপেক্ষা শ্রেয়। মানে তত্ত্বের ভিত্তিতে যে দুটো তত্ত্বের যে তুলনামূলক আমরা আলোচনা করলাম, যেটা তার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ম্যালথাসের তত্ত্বের চাইতে কাম্য জনসংখ্যা তত্ত্বটাই বেশি শ্রেয়। শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে দুটো তত্ত্বের তুলনামূলক আলোচনা, এবং এখান থেকে আলোচনার থেকে তোমরা নিজেরাই এটার মধ্যে মানে বুঝতে পারবে বা বলতে পারবে যে কোন তত্ত্বটা বেশি উপযোগী বা কোনটা বেশি উন্নত। তাহলে এই তুলনামূলক আলোচনা থেকে আমরা কি বলবো, যে ম্যালথাসের চাইতে কাম্য জনসংখ্যা তত্ত্বটি বেশি উন্নত বা শ্রেয়। এখন আমরা এই আলোচনার প্রেক্ষাপটে আরেকটা আলোচনা করতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন তত্ত্বটি বেশি উপযুক্ত বা উপযোগী বা সামঞ্জস্যপূর্ণ। সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী হিসাবে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে বাংলাদেশের জনসংখ্যার দিকে যদি বিশ্লেষণে যাই তাহলে দেখবো যে
বাংলাদেশে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, উচ্চ মৃত্যু হার, শিশু মৃত্যু হারও বেশি, যেটা উন্নত দেশের তুলনায় বেশি কিন্তু। তারপরে আমাদের খাদ্যের যে উৎপাদন, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও কিন্তু আমরা খাদ্যে ততটা স্বয়ংসম্পূর্ণ নয়। প্রায় দেখা যাচ্ছে 30 লক্ষ প্রত্যেক বছরই বিদেশ থেকে আমাদের খাদ্য আমদানি করতে হচ্ছে। আবার মাথাপিছু যে জমির পরিমাণ, একর প্রতি যে জমির পরিমাণ, সেটাও কিন্তু অনেক কম। আবার আমরা যদি বাংলাদেশের দিকে দেখি যে আমাদের দেশে প্রায় কিন্তু মানে খাদ্যাভাব থাকে, দুর্ভিক্ষ থাকে, অতিরিক্ত জনসংখ্যা কারণে আমাদের আয়তনের তুলনায় কিন্তু জনসংখ্যার পরিমাণ বেশি। আবার ম্যালথাস যেটা বলেছিলেন যে প্রত্যেক 25 বছর পর পর একটা দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়, আমরা সেটাও কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাই যে জনসংখ্যা বৃদ্ধির হারটা আমাদের দেশে অনেক বেশি বেড়ে গেছে। এইভাবে দেখলে দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটাই কিন্তু বেশি মানে বাস্তবায়িত হয়েছে। আর অপরদিকে কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের যে জনাধিক্য, এটা কোনো সমস্যা নয়, কারণ আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেগুলো এখনো কিন্তু আমরা সেগুলো মানে উত্তোলন করতে পারিনি। তো সেগুলো যদি উত্তোলন করা যায় এবং সেগুলো যদি পরিপূর্ণ সদ্ব্যবহার করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে অতিরিক্ত জনসংখ্যা আমাদের দেশে সমস্যা হবে না। আমাদের অর্থনৈতিক উন্নয়নটা এই জনসংখ্যা দিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়ন আরো সহায়ক হবে। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা জনাধিক্য সমস্যার ক্ষেত্রে ম্যালথাসের তত্ত্বটাই কিন্তু বেশি হচ্ছে উপযোগী বা সামঞ্জস্যপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনা করলাম বিশেষ করে কাম্য জনসংখ্যা তত্ত্ব, এবং এই অধ্যায়ের দুটো তত্ত্বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুটো তত্ত্ব ভালো করে আলোচনা মানে ভালো করে তোমরা পড়বে, তাহলে এই দুটো তত্ত্ব সংক্রান্ত যে বিষয়গুলো এবং এখান থেকে যে সংক্রান্ত যে প্রশ্নই আসুক না কেন তোমরা তার উত্তর দিতে পারবে। এই জন্য এই দুটো তত্ত্ব তোমরা ভালো করে আয়ত্ত করবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।